আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম বারবার করে, ওরা ফিরে আসার পর আমার অপমান নিয়ে যেন কোনো কথা না ওঠে। তাও তোমরা শুরু করলে। এই যে তোমরা কথাটা তুললে, এই জন্য দুজনের কাছ থেকে আমাকে কত অপমান পেতে হয় তোমরা শুধু দেখো দেখো। কেন একটা সিম্পল ব্যাপারকে অকারণে কমপ্লিকেটেড করছো রূপকথা? ইমন অকারণে তোমাকে অপমান করার সাহস পাবে কেন, বা করবে বা কেন অপমান? ও তো সেরকম কিছু করেনি, তোমাকে অপমান করেনি। হ্যাঁ, ওর অবর্তমানে তুমি আমার দেখভাল করেছিলে, দায়িত্ব নিয়েছিলে, একটা সময় এসেও দায়িত্বটাকে টেক ওভার করেছে, ব্যাস। দায়িত্ব মানে তুমি কি বলতে চাইছো? কোন দায়িত্ববোধের কথা বলছো তুমি? আমি এটা জানতে চাই। হঠাৎ করে একদিন ও স্বামীর অসুস্থতার খবর পেল এবং দায়িত্ববোধটা জেগে উঠল। এতদিন কোথায় ছিল দায়িত্ববোধটা রণ? প্লিজ আমাকে একটু মনে করিয়ে বলো না। মানে এর আগে তো তুমি গিয়েছিলে ওকে ডাকতে, ফিরিয়ে আনতে, এবং আমার ধারণা ও খুব ভালো করে জানে যে তুমি কতটা মাথা নিচু করে ওর কাছে গিয়েছিলে শুধু ওকে ফিরিয়ে আনবে বলে। কিন্তু ও কি করলো? এলো তোমার সাথে না, অপমান করে দূর দূর করে তোমায় তাড়িয়ে দিয়েছিল। একটু মনে করে দেখো যদি মনে পড়ে তোমার। যেগুলো তোমার এখন মনে পড়বে না তার কারণ একদিনও তোমার পাশে এসে দাঁড়িয়েছিল বলে তুমি সমস্তটা ভুলে গেছো। আই রিয়েলি ওয়ান্ডার যে এইটুকুন একটা মেয়ের এত ক্ষমতা আছে তোমাকে ব্রেন ওয়াশ করার। আমাকে ব্রেন ওয়াশ করার ক্ষমতা ইমন কেন পৃথিবীতে কারণ নেই রূপকথা। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় সেটা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মিটিয়ে নেয়, সেটাই ভালো। কোনো থার্ড পার্সন এসে সেখানে ইন্টারফেয়ার করা উচিত নয়। তাতে সেই থার্ড পার্সনেরই অসম্মানটা হবে, আর তোমার সঙ্গে সেটা হোক আমি চাই না। তাই বলছি, সামান্য একটা ব্যাপারকে তুমি শুধু শুধু জটিল করে ভেবো না। ইমন সেখানে গেছিল, আমার সেবা করেছে, তুমি সেটা পছন্দ করনি, তার জন্য ইমনকে তুমি কম কথা শোনাওনি। আমি নিজের কানে শুনেছি কথাগুলো। মুশকিল হচ্ছে গিয়ে তুমি শুধু ওই কথাগুলো শুনতে পেয়েছো, আর অন্য কথাগুলো খুব কনভিনিয়েন্টলি তুমি শুনতেই পাওনি। হ্যাঁ আমি বলেছি, কথার উত্তরেই কথা হয় রূপকথা দি। তুমি আমাকে একটা চ্যালেঞ্জ করেছিলে আর সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি। কোন সাহসে তুমি আমাকে চ্যালেঞ্জ করো? কে তুমি? আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমার স্বামীর সঙ্গে আমার ঝামেলা হয়েছে, আমি আমার স্বামীর কাছে ফিরে যাইনি। সেটা কিন্তু আমার এবং আমার স্বামীর পার্সোনাল ব্যাপার। তুমি কোন অধিকারে একজন থার্ড পার্সন হয়ে আমাদের মাঝখানে ঢুকে পড়ো? কোন অধিকারে তুমি আমাকে চ্যালেঞ্জ করো যে আমার স্বামীর ঘরে তুমি আমাকে ঢুকতে দেবে না? বলো, কে তুমি? আর এই কথাগুলো তুমি বলেছো আমারই শ্বশুর মশাইয়ের সামনে, যিনি এই মুহূর্তে এই কথাগুলো চুপচাপ একজন ভালো মানুষের মতো শুনে যাচ্ছেন, চোখ বড় বড় করে। আসলে শুনছেন না, এই কথাগুলো গিলছেন। বাবা কি বলেছিলে তুমি, মনে আছে? বলেছিলে যে তুমি আমাকে আর ঢুকতে দেবে না, আমি যেন ওখানে না আসি, আমার স্বামীর কাছে তুমি আমাকে কিছুতেই আসতে দেবে না। তোমার ছেলে সামনে দাঁড়িয়ে আছে, প্লিজ ওর সামনে কথাগুলো বলো। তুমি বলেছো কি বলনি? বেশ করেছি, বেশ করেছি বলেছি। তার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? ছেলের সামনে জবাবদিহি করতে হবে? আসলে তুমি যা করেছিলে সেটা বলার জন্য যা বলার তাই বলেছি, কিন্তু তুমি তো নির্লজ্জ, ঠেটা। সেসব শোনার পরও আবার ফের গেছি ওর কথা বলতে এসেছি। প্লিজ বাবা, আমি সাবধান করছি। আমি সব এখানে ঢুকেছি,
অশান্তির আগুন জ্বালিও না। এই মেয়ে, তুই বড় শ্বশুরমশাইয়ের সাথে এভাবে কথা বলছো? হ্যাঁ, কেন? রণ, কিছু বলবে নি? এতেও তুমি কিছু বলবে নি? বাবার তো চ্যালেঞ্জ নেওয়ার কোনো দরকার ছিল না। যদি চ্যালেঞ্জ নিতেই হতো সেটা আমি নিতাম। তুমি কেন এর মধ্যে ঢুকতে গেলে বাবা? কোনো দরকার ছিল না তো। বাহ, চ্যালেঞ্জ নেবো না? ও তোমাকে এত বড় অপমান করেছে? হ্যাঁ, তুমি আমার ছেলে শয্যাশায়ী হয়ে পড়ে আছো আর ও এসে দরদ দেখাতে। চ্যালেঞ্জ নেবো না? ও কোনো দরদ দেখাতে আসেনি বাবা। ও যখন আমার দুর্ঘটনার খবর পেয়েছিল সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। যখন টেলিভিশনে নিউজটা দেখেছিল তখনই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তোমাদেরও আগে। তোমরা হয়তো এটা জানো না। আমাদের এত কিছু জানার দরকার নেই রণ। এক্স্যাক্টলি, আমিও তো তাই বলি। তোমাদের এত কিছু জানার কোনো দরকার নেই রূপকথা। তাহলে চ্যালেঞ্জ নেওয়ার কথা উঠছে কেন এখানে? যদি ইমন কোনো ভুল করে থাকে তাহলে সেটা আমার কাছে করেছে, আর যদি আমি কোনো ভুল করে থাকি সেটা ইমনের কাছে করেছি। আমাদের মধ্যে তোমরা ঢুকতে এসো না প্লিজ। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন? হ্যালো, আমি আপনাকে বলছি। ডাক্তার কি বলেছে? বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে রেস্ট নিতে হবে। এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না এতক্ষণ। আপনার বাবা তো বলে দিয়েছে যতক্ষণ আপনি সুস্থ হচ্ছেন পুরোপুরি আপনি কাজে জয়েন করতে পারবেন না। হ্যাঁ, আপনার বাবা তো এটা ভাবেনি যতক্ষণ আমি এই বাড়িতে আছি আমি আপনাকে কিছুতেই কাজে জয়েন করতে দেবো না। আমি এখানে এসেছি কি জন্য? এই ইমন, যা তো, যা এবার রণকে নিয়ে ঘরে যা তো মা, যা। আর দেখিস ওর কি লাগবে না লাগবে সব বুঝে শুনে করিস, যা। আমি তো দেখবই যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ। এবার আমি একবার কলেজে চলে গেলে তো তোমাকেই টেক কেয়ার করতে হবে তোমার ছেলেকে। অসাধারণ। কি অসাধারণ রূপকথা দি। বুঝতে পারোনি না? স্বামী শয্যাশায়ী, হ্যাঁ, এর মধ্যে তুমি এবার কলেজে যাবে? কেন কলেজ দেখাচ্ছে? হ্যাঁ, কেউ যেন লেখাপড়া করেনি কো। দেখছো না এসে আমার সঙ্গে কিরম চোখ পাকিয়ে কথা কইছে? কত বড় সাহস! হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাই যে রণর সঙ্গে এত বড় অন্যায় করার সাহসটা পায় কি করে? রণ প্রশ্রয় দেয়, সমস্তটা মেনে নেয়, সেই জন্য এই সাহসটা পায়। এটা তো না বোঝার কিছু নেই মেজমামু। বাবা, তোমাকে আমি মন থেকে বাবা বলে ডেকেছি তো, তাই তোমাকে আমি দরকার পড়লে শাসন করব, ভুল করলে বারবার বলবো। হ্যাঁ, আর তাতে তোমার ছেলে আমায় কিচ্ছু করতে পারবে না। আর দেখো, তুমি তো নিজের মুখে বলেছো আমি প্রচন্ড ঠ্যাটা মেয়ে। নিজে যেটা মনে হয় করব সেটা ঠিক, আমি ঠিক সেটাই করব। আমার যেটা মনে হবে এটা করা উচিত নয়, আমি সেটা করব না। তাতে কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। কোনো রকম শাসন করে, বকে, ধমকে, মেরে আমাকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। তাই বলছি বাবা, তুমি আর
সেই চেষ্টাটা করো না। তুমি যা, নিজের মাথাটা ঠান্ডা করো। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন ওপরে চলুন, আপনাকে রেস্ট নিতে হবে না। চলুন চলুন ওপরে চলুন। এমনি করে বললে রণ কি করে যাবে বলো ইমন? তুমি একটা কাজ করো, তুমি বরং তোমার আঁচলের সাথে না রণকে শক্ত করে বেঁধে নাও, তারপর তুমি দেখবে যেদিকে রণকে টেনে নিয়ে যাচ্ছ রণ একদম সুরসুর করে সেদিকেই যাবে, অন্য কোথাও যাওয়ার সুযোগই পাবে না। ঠিকই বুঝেছ, আর সেটা একমাত্র তুমিই বুঝেছো রূপকথা দি। কুসুম দোলা কুসুম